সিঁড়িতে পদপিষ্ট, কখনো স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু। বারবার বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনা। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, কোথায় নিরাপত্তা? রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতেই বিপত্তি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার, ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন, পরে একজনের প্রাণ যায়। 2020 সালে 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালে 13 ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় 3 জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাঁশি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে, সবসময় নজরদারি করা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है। यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे। এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে, আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন, এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটতো না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। বিহার বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে যাদব পরিবার। আইআরসিটিসির হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত। আর জানিয়ে গরম বিহারের রাজনীতি। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, কদিন পরেই শুরু হবে প্রার্থীপদে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। তার ঠিক আগেই দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল যাদব পরিবারের। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার ধারায় চার্জ গঠন হয়েছে। আদালতের নির্দেশ মতো চার্জ গঠনের সময় এজলাসে উপস্থিত ছিলেন লালু প্রসাদ যাদবরা।
সিবিআই এর চার্জশিট অনুযায়ী ঘটনাটি 2004 থেকে 14 সালের মধ্যে হয়েছে। সে সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। রেলেরই সংস্থা আইআরসিটিসির হাতে থাকা দুটি হোটেল লিজ দেওয়া হয় একটি বেসরকারি সংস্থা সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেডকে। হোটেল দুটি পুরী এবং রাঁচিতে। সিবিআই এর অভিযোগ, এই লিজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে জমি নিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। 2017 সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। 2025-এ চার্জ গঠন হলো। বর্তমানে লালু প্রসাদ যাদব সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তেজস্বী আছেন। তিনি বিহারের বিরোধী দলনেতা। এবারের বিধানসভা ভোটে বিরোধী জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এমন সময় দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন। ট্রায়ালের একটা চার্জ ফ্রেম হওয়া আর ট্রায়াল ভারতবর্ষের সময় সাপেক্ষ ব্যাপার। ট্রায়ালে চার্জ ফ্রেম হয়েছে, এরপর ডিসচার্জ পিটিশনের জায়গা আছে, ফ্রডের বিষয় আসছে, একটা সরকারি চাকরি মানে সরকারি জায়গায় বসে থেকে সেটা অপব্যবহারের বাস্তবগুলো আসছে। যে কেউ যদি আজকে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট দাবিদার হয় তাহলে তার ক্ষেত্রে সেগুলো একটা সোশ্যাল স্টিগমাতে আসতেই পারে। আগামী ভোটে এটার কোনো এফেক্ট টেকনিক্যালি পড়ছে বলে মনে হয় না, বাট মানুষের চিন্তাধারার কি এফেক্ট পড়বে সেটা তো মানুষই বলতে পারবে। দুর্নীতি মামলায় যাদব পরিবারের বিরুদ্ধে চার্জ গঠন, জানিয়ে সরগরম ভোটের বিহার। चले हैं तेजस्वी बाबू बिहार बदलने और 420 का आरोप तय कराकर अपने खिलाफ। 420 क्या होता है आपको तो बताने की जरूरत नहीं, धोखाधड़ी, सजा 7 साल। तो कौन सा बिहार आप बनाने वाले हैं जब आपकी ये छवि है और आपके खिलाफ कोर्ट ने ये पाया है। चुनाव आया है तो इस तरह की चीजें होंगी। शुरू से ही पॉलिटिकल वेंडेटा, जिस व्यक्ति ने 90,000 करोड़ का मुनाफा रेलवे को दिया, हर बजट में किराया कम किया, ऐतिहासिक रेलवे मंत्री के रूप से जाने गए, हार्वर्ड एनसीआर से लेकर के आईएम के बच्चे लालू जी से पढ़ने आए, मैनेजमेंट गुरु के नाम से जाना गया। बिहार के लोग जानते हैं, देश के लोग जानते हैं कि सच्चाई क्या है। हम लोग हमेशा से लड़ते आए हैं और तूफानों से लड़ने में मजा ही कुछ और है। जब तक भाजपा रहेगी और मेरा उम्र रहेगा, हम भाजपा से लड़ते रहेंगे। উত্তরে মুখ্যমন্ত্রী নাগরাকাটা, মেটেলি থেকে মালবাজার একাধিক জায়গায় গেলেন, বিলি করলেন ত্রাণ। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দিলেন। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই ধ্বংসস্তূপ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি। ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায়। গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে, ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর অন্য গাড়িতে উঠে ত্রাণ শিবিরে পৌঁছন তিনি। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, চাকরির নিয়োগপত্র দেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। উদলাবাড়ি গজলডোবা হয়ে কার্শিয়াং পৌঁছন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। আজ দুপুর 1টা থেকে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে NH10। 29 মাইল গেলখোলার মাঝে ধসের জের মেরামতের জন্য 4 দিন বন্ধ জাতীয় সড়ক। নির্দেশিকা জারি NHIDCL কর্তৃপক্ষের। কালিম্পং থেকে সিকিমে ঘুরপথে চলবে গাড়ি।
अभी तो बोला 16 तारीख तक सुनने में आया हम लोग को। असुविधा बहुत असुविधा है, अभी दूर चलना है, एक दिन आना है एक दिन जाना है, नहीं तो दिक्कत हो जाएगा। एक दिन में तो आना जाना नहीं सकेगा, एक दिन में जाना आने नहीं। উত্তরের দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি, জিটিএ জরুরি বৈঠকে জোরালো দাবি। রাজ্য স্তরেও বিপর্যয় ঘোষণার দাবি জিটিএর। 11 সদস্যের বিপর্যয় মোকাবিলা কমিটি গঠন। দার্জিলিংয়ে 950 কোটি টাকার ক্ষতি বলে দাবি। রাজ্য ও কেন্দ্রের থেকে আর্থিক সাহায্যের দাবি। डिजास्टर के बाद एक कमिटी प्रस्ताव हो गया और उसको पारित भी বাইরে 2 দিন আগে একটা ঘর্ষণের ঘটনা হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে